অফিডিয়ান পর্ব সংখ্যা ৫১-৫২। লেখনীতে আমিনা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। কিংকর্তব্য বিমূর্ত হয়ে বিছানার ওপরে বসে আছে রুমাইশা। সাফওয়ানের ওই কালো মলাটের মোটা নোটবুকটার অর্ধপ্রান্ত পড়ে ফেলেছে ও। আর পড়ার পর থেকে সাফওয়ানের জীবনে নিজের অস্তিত্বের মূল্য নিয়ে প্রশ্ন উঠেছে ওর মন মস্তিষ্কের ভেতরে। ও সাফওয়ানের জন্য নেহাত একটা মেডিসিন, শুধুমাত্র মেডিসিন, এর বাইরে আর কিছুই না। ওই ডায়েরিটাতে কোথাও লেখা নেই যে সাফওয়ান ওকে ভালোবাসে, কোথাও না। তাহলে কি সাফওয়ানকে চিনতে পারেনি ও? ওর বাবা মাই কি তাহলে ঠিক কথা বলেছিল যে সাফওয়ান শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ওকে ব্যবহার করছে? তাহলে তাহলে এই কারণেই কি ও এখন চেঞ্জ হয়ে যাওয়ার পর সাফওয়ান মুখ ফিরিয়ে নিচ্ছে? ওর শরীরের সব ঔষধি গুণ শেষ হয়ে গেছে বলে? সাফওয়ান এমনটা কিভাবে করতে পারলো ওর সাথে? এই যে এত ভালোবাসা, এত এত কেয়ার, সব তাহলে শুধু ওর নিজের স্বার্থপরতার জন্য? ভালোবাসার ছিটে ফোঁটাও কি নেই ওতে? তাচ্ছিল্যের হাসি হাসল রুমাইশা। সাফওয়ানের ওপর ওর কোনো রাগ অভিমান কিছুই হচ্ছে না, তবে ঘৃণা হচ্ছে নিজের ওপর। একটা বারের জন্যও ও সাফওয়ানের এই অভিনয় ধরতে পারল না। এত নিখুঁত অভিনয় মানুষ কিভাবে করতে পারে? এই কারণেই কি সাফওয়ান নিজের পার্সোনাল লাইফ সম্পর্কে ওর সাথে কিছু শেয়ার করতে চাইতো না? কারণ যে ওর কেউ না, তার সাথে ও কিসের পার্সোনাল কথা বলবে? এই যে গতকাল সকালবেলা ও কত অভিমান করলো সাফওয়ানের ওপর, ওকে সব কিছু খুলে বিস্তারিত না বলাই, তাতে তাতে সাফওয়ানের কিছুই আসলো গেল না। দায় মেটাতে এক গোছা ফুল আর আইসক্রিম ধরিয়ে দিল ওর হাতে, আর ধমকও দিল। রুমাইশা ঘুণাক্ষরেও টের পেল না কিছুই। সাফওয়ান একটাবারের জন্য নিজের প্রফেশন সম্পর্কে তাকে বলার প্রয়োজন মনে করেনি। কেন করেনি? বললেই ওর মেডিসিন হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই? এই যে পাসপোর্ট রেডি করছে ওকে না জানিয়ে, পাসপোর্ট আর মেডিসিন, এমন কি যেখানে এত কিছু হয়ে যাচ্ছে সেখানে সামান্য না জানিয়ে পাসপোর্ট রেডি করা তো কিছুই না। ওর প্রফেশন, ওর মনের খোরাক। তাহলে কাল যে এতগুলো খুন করলো সাফওয়ান, এসব তাহলে ওকে বাঁচানোর তাগিদে নয়, সব নিজের মানসিক তৃপ্তির জন্য? এই কারণেই কি ওইভাবে হাসছিল সাফওয়ান, অমন ভয়ঙ্করভাবে? আর সেই দিন ল্যাবের ওই ঘটনাগুলো, ওগুলো কি সাফওয়ানের নিজের ইচ্ছাতে হয়েছিল? ও কি সেই দিন ইচ্ছা করে রুমাইশাকে কামড়ে দিয়েছিল? আর এরপর এরপর কি করেছে সাফওয়ান? ওর দাঁতের বিষে রুমাইশা মরে কিনা সেটাই দেখতে চেয়েছিল। আর ওর তৈরি করা মেডিসিন ওর বিষের প্রভাব কাটে কিনা সেটাই পরীক্ষা করতে চেয়েছিল, যার জন্য আজ ওর এই অবস্থা। ও কি তাহলে সাফওয়ানের কাছে সামান্য একটা গিনিপিগ মাত্র, যাকে ইচ্ছা মতো ব্যবহার করা যায়, যখন ইচ্ছা মেরে ফেলা যায়, যখন ইচ্ছা বাঁচানো যায়, যখন যে মেডিসিন ইচ্ছা তার ওপর প্রয়োগ করা যায়? আর রুমাইশা, ও কিনা সাফওয়ানের এই সমস্ত কর্মকাণ্ডকে ভালোবাসা বলে চালিয়ে দিয়েছে এতদিন। সাফওয়ানকে এত লোক খুঁজে বেড়াচ্ছে কিসের জন্য? তাহলে কি সাফওয়ান রুমাইশাকে নিজের মতো করে বানাতে চাইছে, নিজের বদলে রুমাইশাকে ওদের হাতে তুলে দেওয়ার জন্য? ও কি তাহলে ক্রমে ক্রমে সাফওয়ানের মতো হয়ে যাবে, তারপর বলির পাঠা হবে? সাফওয়ান এগুলো কিভাবে করতে পারলো? ওর কি একটুও মায়া হলো না রুমাইশার জন্য, যার সাথে এতগুলো দিন আষ্টে পিষ্টে মিশে থাকলো, একসাথে খেলো, ঘুমালো, ঘুরলো, কত শত স্মৃতি হলো যার সাথে? তার জন্য কি একটুও মায়া হলো না সাফওয়ানের? এমন সময় ল্যাবের দরজায় শব্দ হলো। তার কিছুক্ষণ পর সিঁড়ি বেয়ে নিচে নামলো সাফওয়ান। মুখটা ওর হাসি হাসি, হাতে সদ্য জবাইকৃত গরুর মাংস। খুঁজে খুঁজে তাজা মাংস এনেছে ও। কিন্তু রুমের ভিতরে ঢুকেই সাফওয়ানের ভুরু কুঞ্চিত হলো। রুমাইশা এক ধ্যানে মেঝের দিকে তাকিয়ে বসে আছে বিছানার ওপর, হাতে ঝাড়ু। তার আগায় মাকড়সার বাসার কিছু অংশ আছে। নাক লাল হয়ে আছে, চোখ দুটো ছলছল করছে ওর। দেখে মনে হচ্ছে একটু আগেই খুব কেঁদেছে রুমাইশা, যার রেশ এখনো রয়ে গেছে। কিন্তু রুমাইশার এমন হঠাৎ মন খারাপের কারণ খুঁজে পেল না সাফওয়ান। বিষয়টা ভালোভাবে বোঝার জন্য রুমের ভেতরের দিকে এগিয়ে এলো। আর তখনই ওর চোখ পড়ল ওর স্টাডি টেবিলের ওপরে রাখা কালো মলাটের নোটবুকটার ওপর। তার বন্ধ করে রেখে যাওয়া নোটবুকটা খোলা পড়ে আছে টেবিলে। কলমটার স্থান পরিবর্তন হয়েছে। তাহলে কি রুমাইশা ওর নোটবুকটা পড়ে ফেলেছে? এর জন্যই কি কাঁদছে ও? সাফওয়ান নিজেকে মনে মনে ধিক্কার দিল। ওর মন বারবার বলতো রুমাইশাকে সব সত্যি বলে দিতে, কিন্তু মস্তিষ্ক বারণ করত যে সব সত্য এখনই বলে দিলে রুমাইশা ওকে আর চাইবে না, ওকে ছেড়ে যাবে। কিন্তু এই কদিনে রুমাইশার ওপর ওর যে বিশ্বাসটা তৈরি হয়েছে, তাতেও বুঝেছে যাই হয়ে যাক না কেন
রুমাইশা ওকে ছেড়ে যাবে না। ওর বলা উচিত ছিল সবটা, কিন্তু চরম বোকামি করেছে ও। নিজের মানুষের করা কোনো অপরাধ বা অন্য কোনো কাজ সে নিজের মানুষটার মুখ থেকে শোনা আর অন্য কোনো মাধ্যমে থ্রেক্স শোনা, দুইটার ভেতরে আকাশ পাতাল তফাৎ। আপাত দৃষ্টিতে খুব সহজ মনে হলেও বাস্তবে তা মেনে নেওয়া কঠিন। কিন্তু সাফওয়ান এখন কি করবে? রুমাইশা যদি ওকে ভুল বোঝে কোনো কারণে? সাফওয়ান কাবার্ডের ভেতর দিয়ে কিচেনের দিকে একবার তাকালো। মোটামুটি সেটা পরিষ্কার করা শেষ। মাংসের প্যাকেটটা রান্নাঘরে রেখে হাত ধুয়ে আবার রুমে এলো ও। রুমাইশা নিজের ভাবনায় এতই মগ্ন যে সাফওয়ানের উপস্থিতি এখনো উপলব্ধি করেনি ও। সাফওয়ান ধীর পায়ে রুমাইশার কাছে পৌঁছে পেছন থেকে ওর কাঁধে হাত রাখলো। চমকে লাফিয়ে উঠল রুমাইশা। বিছানা থেকে উঠে দাঁড়ালো এক লাফে। সাফওয়ানকে দেখে ও হঠাৎ করেই কিছু সময়ের জন্য নির্বাক হয়ে গেল। সাফওয়ান ওর দিকে এগিয়ে এসে অসহায় চোখে তাকিয়ে অপরাধী গলায় বলল, রিমু, আই ক্যান এক্সপ্লেইন। প্লিজ তুই আমাকে ভুল বুঝিস না। আমি এসব তথ্য তোর কাছ থেকে গোপন করেছি শুধুমাত্র তোর সাথে নিজের রিলেশনশিপটা সিকিউর করার জন্য। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না আমার, আই সোয়ার। তারপর আরেকটু এগিয়ে এসে রুমাইশাকে নিজের আলিঙ্গনে বাঁধতে গেল ও। কিন্তু সাফওয়ানের কথা শেষ হওয়ার সাথে সাথে রুমাইশা যেন ক্ষিপ্ত বাঘিনীর ন্যায় জ্বলে উঠল। সাফওয়ানের ব্যর্থ আলিঙ্গনকে তাচ্ছিল্য ভরে নিজের থেকে ছুড়ে দিল। ঘৃণায় নাক মুখ কুঁচকে নিয়ে কান্না জড়ানো ঝাঝালো গলায় বলল ও, কি এক্সপ্লেন করতে চান আপনি? আর কি এক্সপ্লেন করার বাকি আছে আপনার? আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আপনি নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝেননি। আপনার এই সমস্ত ভালোবাসা, এত উন্মাদনা, এত আদর, এত যত্ন শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। নিজের শারীরিক ত্রুটির সমাধান হিসেবে শুধুমাত্র আপনি আমাকে বেছে নিয়েছেন, এছাড়া আর কিছুই না। কেন এমন করলেন আপনি? কি দোষ করেছিলাম আমি? আপনাকে এত ভালোবাসা দেওয়ার প্রতিদান আপনি এইভাবে দিলেন? সাফওয়ান যেন আকাশ থেকে পড়ল রুমাইশার কথায়। রুমাইশা যে ওর নোটবুকের লেখাগুলোর এই অর্থ বের করতে পারে তা ঘুণাক্ষরেও ভাবেনি। চোখ দুটা বড় বড় হয়ে গেল ওর। অবাক দৃষ্টিতে তাকিয়ে অসহায় কণ্ঠে ও বলল, না না রিমু, তোর কোথাও ভুল হচ্ছে। আমি আমি নিজের স্বার্থের জন্য তোকে ব্যবহার করব? কখনোই না। তোর ভুল হচ্ছে কোথাও। আমি তোর থেকে এসব কিছু গোপন করেছি শুধুমাত্র তোকে হারানোর ভয়ে। তুই যদি এসব কিছু জানার পর আমার থেকে বিচ্ছেদ চাস, শুধুমাত্র সেই ভয়ে, আর কিছুই না। আই সোয়ার, কসম করছি আমি এত নিচু কখনোই হব না রিমু, বোঝার চেষ্টা কর। রুমাইশা তাচ্ছিল্যের হাসি হাসলো। তারপর বলে উঠল, আপনার কোনো কথাই আমি বিশ্বাস করি না। এমনটা আপনি কিভাবে করতে পারলেন আমার সাথে? কি করেছিলাম আমি আপনার? আপনি আগে থেকেই জানতেন সব। এই জন্য সেই দিন যখন নদীর ধারে আমাকে মারতে নিয়ে গিয়েছিলেন, সেই দিন ইচ্ছা করে আমার মনে আপনার জন্য দুর্বলতা সৃষ্টি করার জন্য আপনি বলেছিলেন আপনাকে চুমু খেতে হবে। এরপর কত শত অভিনয়, আমাকে পাওয়ার জন্য কত স্ট্রাগল দেখালেন আপনি। এসব ষড়যন্ত্র ছিল, যা আমার পরিবারের সবাই বুঝতে পেরেছিল। কিন্তু আপনার মোহে আমি এতই অন্ধ ছিলাম যে আপনার উদ্দেশ্যটার কথা আমি চিন্তাও করিনি কখনো। কিভাবে পারলেন আপনি? এতটা নিখুঁত অভিনয় আপনি কিভাবে করলেন? এখন কি চান? আমাকে একেবারে আপনার মতো বানিয়ে ওদের কাছে বিক্রি করে দিতে চান? খুব লাভ হবে না আপনার? আমাকে গিনিপিগ বানিয়ে আমার উপর এক্সপেরিমেন্ট করে গেলেন আমার চোখের সামনে দিয়ে, অথচ আমি চোখ বুজে আপনাকে বিশ্বাস করে গেলাম। একটা মেয়ের সবচেয়ে কাছের মানুষ তার স্বামী। নিজের স্বামীকে একটা মেয়ে সব থেকে বেশি শ্রদ্ধা ভক্তি করে। সেই পরম শ্রদ্ধার স্থানে আপনাকে বসিয়েছি আমি, অন্ধের মতো বিশ্বাস করেছি। আর আপনি কি করলেন? আমাকে পুরাটাই ইউজ করলেন আপনি, শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য। সাফওয়ান অসহায় হয়ে মাথা নাড়তে লাগলো। রুমাইশার কাছাকাছি এগিয়ে এসে ওকে স্পর্শ করার চেষ্টা করে বলল, প্লিজ শান্ত হ রিমু, তুই এখন হাইপার হয়ে আসিস, তাই এমন মনে হচ্ছে। এসবের কোনোটাই সত্যি না। হ্যাঁ, আমি মানছি আমি আমার স্বার্থের জন্য এসব কথা তোর থেকে গোপন করেছি, কিন্তু তুই যে লজিকের কথা বলছিস সেটা আমার মাথায় কখনোই আসেনি। বিলিভ মি, আমি তোকে ভালোবাসি, অনেক অনেক বেশি। তোর শরীরে আমার কিউর আছে সেটা জানার অনেক অনেক আগে থেকেই। তোকে আমি ঠিক কতটা ভালোবাসি সেটা তুই খুব ভালোভাবেই জানিস। শুধু তুই কেন, সবাই জানে আমি তোর জন্য কত কি করতে পারি। সে আমি কিভাবে তোর সাথে এমন জঘন্য কাজ করব? বিবেক দিয়ে চিন্তা করে দেখ একবার প্লিজ। সাফওয়ানের কোনো কথাই রুমাইশা শুনল না। মেঝেতে বসে হাউমাউ করে কাঁদলো। সাফওয়ানকে একটা বারের জন্য নিজের কাছে ঘেঁষতে দিল না। সাফওয়ান এত বোঝানোর চেষ্টা করলো, তারপরেও বুঝলো না ও। পুরো পৃথিবীর সবাইকে ওর এখন মিথ্যাবাদী মনে হচ্ছে। ওর এত আদরের সাফওয়ান ওর স্বামী,
যাকে ও পৃথিবীর সবার চাইতে বেশি বিশ্বাস করত, আজ সেই বিশ্বাস ভেঙে গেছে ওর। ওর মাথার ভেতর শুধুমাত্র একটা কথাই বারবার ঘুরে ফিরে বাড়ি খাচ্ছে, সেটা হলো বিশ্বাসঘাতক। সাফওয়ান একটা বারের জন্য ওর কাছে ঘেঁষতে পারল না। মেঝের ওপর কান্নায় ভেঙে পড়ে মনের যন্ত্রণায় ছটফট করতে থাকলো রুমাইশা। ওর এখন বিশ্বাস হচ্ছে না সাফওয়ান এমনটা করতে পারে ওর সাথে। কষ্টে ওর বুকটা ফেটে যাচ্ছে। সাফওয়ান এবার উপায় না পেয়ে নিজেও রুমাইশার পাশে এসে বসলো। মেঝের ওপর উপর হয়ে কাঁদছে রুমাইশা, ফোপাচ্ছে ও থেকে থেকে। সাফওয়ান অসহায় চোখে রুমাইশার দিকে তাকিয়ে বলল, রিমু, আমার কথাটা একবার শোন দয়া করে। তুই যেমনটা ভাবছিস তেমন কিছুই না। বিশ্বাস কর একবার, আমি সজ্ঞানে কখনোই এইরকম করব না। আমার নিজের স্ত্রী, যাকে আমি এত ভালোবাসি, তার সাথে আমি এমনটা কিভাবে করতে পারি? হ্যাঁ, আমি জঙ্গলি, কিন্তু তাই বলে আমার ভেতর মনুষ্যত্ব বোধ আছে। আমি অতটাও জঙ্গলি হয়ে যাইনি রিমু। তোকে নিজের সাথে ব্যবহার করার মতো জানোয়ার আমি হইনি এখনো রিমু। শোন আমার কথাটা একটিবারের জন্য। কথাগুলো বলে নিজের ডান হাতটা রুমাইশার পিঠের ওপর রাখলো সাফওয়ান। কিন্তু তখনই ওর সে হাতটা এক ঝাটকায় সরিয়ে দিয়ে মেঝে থেকে উঠে বসলো রুমাইশা। ওর চোখের পিউপিলটা পুরোপুরি সরু হয়ে লম্বা আকার ধারণ করেছে। তড়িৎ গতিতে একবার সাফওয়ানের দিকে ফিরে তাকালো ও। রুমাইশা ঠিক কী করতে চলেছে ভেবে পেল না সাফওয়ান। তবুও আরও একবার রুমাইশাকে বোঝানোর জন্য এগিয়ে এলো ও। কিন্তু সাফওয়ান ওর দিকে এক কদম এগোতেই রুমাইশা দ্রুত পায়ে পেছন দিকে সরে গিয়ে উঠে দাঁড়ালো। সাফওয়ানের স্পর্শ নিজের শরীরে লাগতে দিল না একটুও। আর তারপরে কান্না জড়ানো ক্ষিপ্ত গলায় বলে উঠল, আপনি আমার সাথে যা করেছেন তার কোনো ক্ষমা হয় না। কখনোই ক্ষমা করব না আপনাকে। আপনি আমার বিশ্বাস ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করেছেন শুধু, আর এখনও ব্যবহার করে যেতে চান। আমার এত যত্নের ভালোবাসার কোনো মূল্য নেই আপনার কাছে। আপনার এই স্বার্থপরতার জন্য আপনি আমাকে হারাবেন, কিন্তু তাতে আপনার কী বা আসে যাবে? আপনি তো আমাকে ভালোবাসেননি কখনো। কাউকে হারানোর কষ্ট আপনি কি বুঝবেন? আমি আর ফিরবো না কখনো। কোনোদিনও খুঁজে পাবেন না আপনি আমাকে। আপনার আফসোস হবে একদিন আমার জন্য, কিন্তু সেদিন আর আফসোস মেটানোর জন্য আমাকে পাবেন না। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি অনেক অনেক দিন বেঁচে থাকুন আপনি, আর আপনার বাকি জীবন যেন আমাকে হারানোর আফসোসে তিলে তিলে শেষ হয়ে যায়। আর এ কথাগুলো বলে সাফওয়ানকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সাফওয়ান কিছু বুঝে ওঠার আগেই দৌড়ে মুহূর্তের ভেতর ল্যাবের সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল রুমাইশা। সাফওয়ান ব্যাপারটা বুঝতে পেরে সাথে সাথে নিজেও রুমাইশাকে আটকাতে ওকে ডাকতে ডাকতে ছুটে গেল ওর পেছন পেছন। কিন্তু ল্যাবের ওপরে উঠে এসে কোথাও রুমাইশাকে দেখতে পেল না ও। দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটে গিয়ে রুমাইশাকে খুঁজল, কিন্তু নেই রুমাইশা, কোথাও নেই। যেন বাতাসের সাথে মিশে উধাও হয়ে গেছে। ঝলমলে চাঁদের জ্যোৎস্নায় আলোকিত হয়ে আছে প্রকৃতি। ইশতিয়াকের বাড়ির ছাদের ওপরটা সে আলোয় যেন তকতক করছে। আর সেখানে শীতল পাটির ওপর মাথার নিচে ডান হাতের বাহু রেখে চিত হয়ে আকাশের দিকে মুখ করে শুয়ে আছে ধূসর সবুজ রঙা জলজলে চোখের দীর্ঘকার সাফওয়ান। চোখ দুইটা গর্তের ভেতরে ঢুকে গেছে ওর, মুখটা শুকিয়ে গেছে একদম। ওর ডান পাশে শুয়ে আছে রাফসান, আর অন্য পাশে সাফিন। তিনজনেই অনেক ক্লান্ত। রুমাইশা হারিয়ে যাওয়ার আজ 4 দিন। এই 4 দিনে ওরা তিনজন সহ পরিবারের সবগুলো লোক হন্য হয়ে খুঁজেছে রুমাইশাকে, কিন্তু কোথাও নেই রুমাইশা। যত চেনা জানা জায়গা আছে সব খুঁজেছে ওরা, কিন্তু রুমাইশাকে পায়নি কোথাও। এই 4টা দিন সাফওয়ান পানি ছাড়া আর কিছুই গ্রহণ করেনি। ওকে কেউ খাওয়াতে পারেনি। প্রিয়তমা স্ত্রীর বিরহ হয়ে পুরোপুরি ভেঙে পড়েছে ও। ওর ভেতরটা কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে। এই মুহূর্তে সাফিন আর রাফসান না থাকলে হয়তো কেঁদে বুক ভাসাতো ও। শুধুমাত্র ওরা আছে বলে কান্নাটা ঠেকিয়ে রাখতে পেরেছে এখনো, কিন্তু থেকে থেকে সে কান্নাটা বুকের ভেতর থেকে দলা পাকিয়ে উঠে আসতে চাইছে। রাফসানের চেহারায় হতাশার ছাপ। প্রাণাধিক প্রিয় বোনকে হারানোর বেদনায় ওর বুকের ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে যেন। সাফিনের এই একই অবস্থা। সেই দিন যখন সাফওয়ান ফোন দিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে ওকে বলেছিল, সাফিন রে, আমার রিমুকে খুঁজে পাচ্ছি না, চলে গেছে ও আমাকে ছেড়ে। সেদিন থেকে ওর রুমি আপুকে অন্য সবার সাথে জান প্রাণ দিয়ে খুঁজেছে ও, কিন্তু রুমির কোনো হদিশ নেই। যেন হাওয়ায় মিলে গেছে ওর থেকে রুমি আপু। আয়েশা এ বাড়িতে আসেন, শামসুলও এখানে। এখন সপ্তাহে ছুটির দিন নিয়ে চলে এসেছেন তিনি। মেয়ের শোকে মূর্ছা যাচ্ছেন আয়েশা, বিলাপ করছেন থেকে থেকে। আগের বার তো সাফওয়ানের সাথে ছিল বলে উনি নিশ্চিন্ত ছিলেন, কিন্তু এখন তো তার মেয়ে পুরো একা, কেউ নেই ওর সাথে। কোথায় আছে কি করছে কেউ কিছুই জানে না। 4টা দিন ধরে রুমাইশা নিখোঁজ। থানায় ডায়েরি করা হয়েছে,
কিন্তু পুলিশও কিছু করতে পারেনি এখনো। হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু রুমাইশা তো নিজে থেকেই হারিয়ে গেছে। ওকে কিভাবে খুঁজে বের করবে ওরা? হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার নিকট প্রিয়তমাকে ফিরে পাওয়ার আর্জি জানিয়ে দীর্ঘশ্বাস ফেলতে লাগলো সাফওয়ান। রুমাইশার ওই মায়াভরা হাসি মুখটা ভেসে উঠছে ওর চোখের সামনে বারবার। ওই খিলখিল হাসি, ওই দুষ্টু মিষ্টি খুনসুটি, সব একে একে মনে পড়ছে সাফওয়ানের। ওর দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল দুফোঁটা। টুপ করে সেগুলো পড়ল শীতল পাটিটার ওপর। কাল সকালে উঠে আবার রুমাইশাকে খোঁজার জন্য বের হবে ওরা তিনজন। আহমেদ ভিলার পরিবেশ থমথমা। মাঝে মধ্যে কারো ডুকরে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, এছাড়া আর কোনো শব্দই নেই। বাড়ির মেয়ে নিরুদ্দেশ, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আয়েশা শামসুল নিজেদের বাড়িতে চলে গেছেন। আয়েশা যেতে চাচ্ছিলেন না, কিন্তু শামসুলের ছুটি ফুরিয়ে গেছে। অফিস থেকে আর কিছু ছুটি গ্রান্ট হবে না বলেছে, তাই বাধ্য হয়ে চলে যেতে হয়েছে তাদেরকে। রাফসান এখানেই আছে। রুমাইশার খোঁজ করেছে ও অন্য সবার সাথে, কিন্তু সাফওয়ান নেই। গত দুদিন ধরে সাফওয়ান বাড়ির বাইরে, ফোন বন্ধ করে রেখেছে। কোথায় আছে ও কাউকে বলেনি। রুমাইশা চলে যাওয়ার পর থেকে ও কিছুই খায়নি। রুনিয়া আর আয়েশা সব রকমের জোর জবরদস্তি করেও কিছুই খাওয়াতে পারেনি ওকে। আর এখন তো রুমাইশার শোকে সেও বাড়ি ছাড়া। যত জায়গা সম্ভব সবখানে রুমাইশাকে খুঁজেছে ওরা, সেই সাথে পুলিশও, কিন্তু রুমাইশাকে পাওয়া যায়নি কোথাও। পুলিশ তাদের প্রধান সন্দেহভাজনদের লিস্টে প্রথমে রেখেছে সাফওয়ানকে, কারণ নিখোঁজ হওয়ার আগে রুমাইশা সর্বশেষ সাফওয়ানের সাথেই ছিল। এছাড়া সাফওয়ান তাদের সামনে আসতেও অস্বীকৃতি জানিয়েছে। জিজ্ঞাসাবাদ করার জন্য সাফওয়ানকে ডাকা হলে সেও আসেনি। এতে পুলিশদের সন্দেহ আরও দৃঢ় হয়েছে। তাদের ধারণা সাফওয়ানই হয়তো রুমাইশাকে মেরে কোথাও গুম করে দিয়েছে, আর এখন স্ত্রী হারানোর শোকে ভেঙে পড়ার নাটক করছে। সাফওয়ানকে নজরে রেখেছে ওরা, কিন্তু দুদিন আগে সাফওয়ান হঠাৎ করে সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে নিরুদ্দেশ হয়ে যাওয়ায় তারা আর নজর রাখতে পারেনি। তবে এতে তাদের সাফওয়ানের প্রতি সন্দেহের মাত্রা আরও বেড়েছে, এবং এখন তাদের দৃঢ় বিশ্বাস সাফওয়ানই রুমাইশার সাথে কিছু করেছে। শাফিন আর রাফসান এখন ওদের দুজনকে খুঁজছে। একজন তো হারিয়েই গেছে, অন্যজনকেও হারিয়ে যেতে দিতে চায় না ওরা। শাফিন কয়েকবার ভেবেছে সাফওয়ানকে ওর ল্যাবে গিয়ে একবার খুঁজে আসবে, কিন্তু পুলিশ যেভাবে ওদের বাড়ির সবার ওপরে নজর রাখছে, তাতে ল্যাবে যেতে গেলে ওরা নিজেরাই বিপদে পড়ে যাবে। আর সাফওয়ান যদি ল্যাবে থেকে থাকে তাহলে বিপদটা আরও ওর ওপরেই আসবে। তবু আজ রাফসানের সাথে আলোচনা করে ল্যাবের রাস্তায় যাওয়ার সিদ্ধান্ত নিল শাফিন। মাঝরাতের পর বের হবে ওরা, সাথে কোনো টর্চ নেবে না, কারণ পুলিশের লোকজন কখন কোথায় ওত পেতে থাকে বলা যায় না। অত রাতে যদি ওদেরকে জঙ্গলে যেতে কেউ দেখে নেয়, তবে সন্দেহের তালিকায় ওদের নাম ও হাইলাইট হয়ে যাবে। রাফসান এতদিন শুধু শুনেছে সাফওয়ানের ল্যাবের কথা, কিন্তু আজ রাতে স্বচক্ষে দেখবে বলে ওর মনে অন্যরকম অনুভূতি হচ্ছে। রাত যখন 1:45, তখন শাফিন আর রাফসান বের হলো ল্যাবের উদ্দেশ্যে। সাফওয়ানের পাওয়ার সবচেয়ে সম্ভাবনাময় স্থান হলো ওর ল্যাব। দুজন মিলে বাসার কাউকে না জানিয়ে চুপিসারে মেন গেট দিয়ে বের হলো জঙ্গলের দিকে এগোলো। চাঁদের আফসা আলোতে খোলা জায়গাগুলো মোটামুটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কিন্তু জঙ্গলের ভেতরে হুমো অন্ধকার। গাছপালা আর লতাপাতার ঘন সন্নিবেশে জঙ্গলটা পুরো ব্ল্যাক হোলের মতো দেখাচ্ছে। গা ছমছম করছে ওই অন্ধকারের ভেতরে তাকালে, কিন্তু ভয়কে পাত্তা না দিয়ে সাহস করে এগুলো দুজনেই। আলো না থাকায় ল্যাবের রাস্তায় অনুমানের ভিত্তিতে চলছে ওরা দুজন। শাফিন আগে হাঁটছে আর রাফসানোর পেছন পেছন। কিছু দূর যাওয়ার পর ডোবার ধারে এলো ওরা। ডোবার পানিতে কচুরিপানা হয়েছে অনেক। ঈষৎ বেগুনি রঙা ফুল ফুটে আছে সেখানে কয়েকটা। ডোবার পানিতে চাঁদের আলো পড়ে চকমক করছে। ডোবার এই মোহনীয় দৃশ্য উপেক্ষা করে ওরা সামনে এগোলো। আরও কিছু দূর হাঁটার পর একটা খালি জায়গাতে এলো ওরা। এখানে গাছের পালার পরিমাণ কম। চাঁদের আলো গাছের ডালপালার ফাঁক দিয়ে মাটিতে এসে লুটোপুটি খাচ্ছে। এখানে আগেও এসেছে শাফিন, রুমাইশার সাথে। এই জায়গার রহস্য ও এখনো উদ্ঘাটন করতে পারেনি, কিন্তু জায়গাটা আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন নেই। ঘাস উঠে গিয়ে মাটি বেরিয়ে যাওয়ার জায়গাগুলোতে আবার নতুন করে ঘাস গজেছে। অনেক জায়গাতে এখনো কিছুটা মাটি উকি দিয়ে আছে। দেখে বোঝাই যাচ্ছে অনেকদিন এখানে এসে কেউ থাকেনি। আবারও হাঁটা শুরু করলো ওরা। কিছু দূর যাওয়ার পর জঙ্গলটা হঠাৎই ঘন হয়ে আসলো।
চাঁদের আলো ছিটে ফোটাও এখানে পৌঁছাচ্ছে না। চোখ বড় বড় করে তাকিয়ে ওরা অন্ধকারের ভেতরে রাস্তা দেখে দেখে হাঁটতে থাকলো। কয়েক পা আগানোর পর হঠাৎ করে দাঁড়িয়ে গেল সাফিন। ওর দেখা দেখি রাফসানও দাঁড়িয়ে গেল। সাফিনের এমন অকস্মাৎ দাঁড়ানোর কারণটা বোধগম্য হলো না রাফসানের। ও সাফিনকে পেছন থেকে একটা খোঁচা দিয়ে জিজ্ঞেস করলো, দাঁড়িয়ে গেলি কেন? তাড়াতাড়ি যা, এখানে প্রচুর মশা, দাঁড়ালেই কামড়াচ্ছে। কিন্তু সাফিনের থেকে কোনো উত্তর এলো না। সাফিন তাকিয়ে আছে ওর সামনের দিকে। রাফসান সাফিনের দিকে তাকালো। এইভাবে ওকে সামনের দিকে তাকিয়ে থাকতে দেখে নিজেও ওর দৃষ্টি অনুসরণ করে তাকালো সামনের দিকে। ওদের থেকে প্রায় 30 হাত দূরে থাকা একটা মোটা গাছের কাণ্ডের আড়াল থেকে দুটো জলজলে চোখ উকি দিয়ে ওদের দিকেই তাকিয়ে আছে। এই গহীন জঙ্গলে অন্ধকারের ভেতরে সে চোখ দুটিকে কোনো অশরীরীর চোখের ন্যায় মনে হলো ওদের দুজনের কাছেই। সাফিন নিজের বাম হাতটা দিয়ে হাতড়ে ওর পেছনে থাকা রাফসানের হাত ধরল। ভয়ে রাফসানের গলা শুকিয়ে গেল যেন। কি ওইটা? সত্যিই কি কোনো অশরীরী? এত রাতে জঙ্গলে এসে কি ওরা ভুল করলো? কিন্তু সাফওয়ান তো রাত বিরাতে যখন তখন আসে, তেমন কিছু কখনো দেখলে তো নিজেই সাফিনকে বলতো। কিন্তু সাফওয়ানের সাথে নিজেদের তুলনা দেওয়া বোকামি। সাফওয়ান তো নিজেই ভূতের মতো, তাই ওকে দেখলে কোনো কিছুই ওর ধারে কাছে ঘেঁষবে না। আর ওরা হলো সাধারণ মানুষ। রাফসান সাফিনের পেছন থেকে ফিসফিস করে জিজ্ঞেস করলো, সাফিন, কি ওটা? আমাদের দিকে এভাবে তাকিয়ে আছে কেন? হাতে করে কোনো লাঠি সেটাও তো নিয়ে আসেনি যে কাছে আসলে পেটাবো। সাফিন সেদিকে চোখ রেখে নিজেই ফিসফিস করে উত্তর দিল, এমনও তো হতে পারে যে ওটা সাফওয়ান ভাইয়া হয়তো আমাদের দেখে আড়ালে চলে গেছে। ওর হয়তো মনে নেই যে ওর চোখ দুইটা জল জ্বলে, তাই উকি দিচ্ছে। কি বলো? রাফসান আরো ভালো করে সেদিকে তাকিয়ে বলল, না, সাফওয়ান অনেক লম্বা, সামনে যে আছে সে সাফওয়ানের হাঁটু সমান হবে। এটা অন্য কিছু, হয়তো ওটা কোনো জন্তু জানোয়ার আমাদের পায়ের শব্দ পেয়ে আড়ালে গেছে। কিন্তু বিরোধিতা করলো সাফিন, বলল, না ভাইয়া, ওইটা কোনো 4 পাওয়ালা জন্তু না, ওইটা 2 পাওয়ালা কোনো কিছু। আর তাছাড়া জন্তু জানোয়ারের চোখ আলো পড়ার পর তবেই জ্বলজ্বল করে, এমনিতে করে না। ওইখানে যে বা যা আছে তার চোখে কোনোভাবে আলো পড়ছে না, এর মানে ওইটা কোনো জন্তু জানোয়ার নয়, অন্য কিছু। শোনো, ভয় পেলে চলবে না, চলো আমরা আগাই, কারণ এখান থেকে ফিরে যাওয়ার কোনো অপশন নেই। আমরা অনেক ভেতরে চলে এসেছি। রাফসান আর সাফিন দুজন দুজনের হাত ধরল শক্ত করে। সে উজ্জ্বল চোখের অধিকারী জন্তুটা এখনো ওখানেই আছে। ওরা দুজন ধীর পায়ে জন্তুটার দিকে নজর রেখে সামনে এগোতে থাকলো। কিন্তু জন্তুটার বেশ খানিকটা কাছাকাছি আসার পর জন্তুটা আস্তে আস্তে পেছনের দিকে সরে যেতে লাগলো, কিন্তু একেবারে পালিয়ে গেল না। আর ঠিক তখনই সাফিনের দৃষ্টিগোচর হলো যে ওটা কোনো জন্তু নয়, ওটার আকৃতি মানুষের মতোই। আর এরপরে সাফিনের চোখ গেল সেই মানুষের মতো আকৃতি প্রাণীটার মাথার চুলের দিকে। অন্ধকারের ভেতরেও লম্বা চুলগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। চুলগুলো প্রাণীটার প্রায় অর্ধেক উচ্চতার চেয়ে ছড়িয়ে নিচে চলে গেছে। সাফিন এবার ভয় পেল সত্যি সত্যি। ওখানেই দাঁড়িয়ে গেল ও। রাফসানকে ফিসফিসিয়ে বলল, ভাইয়া, আমরা হয়তো খুব বড় বিপদে পড়ে গেছি। এটা সত্যিই কোনো 4 পাওয়ালা জন্তু নয়, মানুষের মতোই 2 পাওয়ালা কিছু একটা। আবার ওর মাথায় লম্বা চুল আছে, আমি দেখেছি। ও নিশ্চিত অশরীরী টাইপ কিছু হবে, হয়তো আমাদেরকে প্রথম থেকেই ফলো করছে, এখন ঘন জঙ্গল পেয়ে সামনে এসেছে। রাফসান প্রত্যুত্তরে কিছুই বলল না, শুধু দেখতে থাকলো সেই প্রাণীটাকে। কিন্তু সেটা পেছন দিকে সরতে সরতে এখন আরো দূরে চলে গেছে। পেছন দিকে ধীরে ধীরে সরে যাচ্ছে সেটা। তার আচরণে আক্রমণাত্মক কিছু আছে বলে রাফসানের মনে হচ্ছে না। 2 পাওয়ালা প্রাণীটা ওদের দিকে নজর রেখে সরে যাচ্ছে পেছন দিকে। আর আর এভাবে সরতে সরতে সেটা একটা কম ঘনত্বের ডালওয়ালা গাছের নিচে গিয়ে পৌঁছালো। আর তখনই গাছের ডালের ফাঁক দিয়ে এক টুকরো চাঁদের আলো এসে পড়লো প্রাণীটার মুখের ওপর। আর ঠিক সেই মুহূর্তে হতভম্ব হয়ে গেল রাফসান। মুখ দিয়ে উচ্চারণ করলো, রুমি। ল্যাবের রুমের বিছানার ওপর কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে সাফওয়ান। গত 2 দিন ধরে ও এখানে এই অবস্থাতে আছে, বিছানা থেকে ওঠেনি একবারের জন্য। বিশালাকার শরীরটা শুকিয়ে গেছে। পর্যাপ্ত খাবার আর পানির অভাবে শরীরের পানি শুকিয়ে শূন্য হয়ে ঠোঁট ফেটে চামড়া উঠে যাচ্ছে। শরীর থেকে খোলস ছাড়ছে ওর, কিন্তু খোলসের সাথে যেন চামড়াটাও উঠে আসছে, শক্ত হয়ে আছে সেগুলো। অন্যবারের মতো পাতলা আবরণ আর নেই। গত 2 সপ্তাহের বেশি সময় ধরে কিছুই না খাওয়া সাফওয়ানের বুকের পাঁজরের হাড়গুলো বেরিয়ে গেছে, চামড়ার ওপর দিয়ে সেগুলো দৃশ্যমান হয়ে ফুটে উঠেছে। পিঠের মেরুদণ্ডের হাড়ের গিঁটগুলো স্পষ্ট হয়ে আছে।
অস্বাভাবিক লম্বা হাত পা দুটো হাড় জিরজিরে হয়ে আছে। অদ্ভুত দেখাচ্ছে ওকে। চোখে পিছুটি জমে গেছে ওর, কিন্তু সেগুলো সারানোর জন্য কোনো উদ্বেগ কাজ করছে না ওর ভেতরে। চোখ থেকে পানিগুলো যেন কোথাও হাওয়া হয়ে গেছে। বুকের ভেতর তোলপাড় হয়ে যাওয়া সত্ত্বেও চোখ থেকে আর পানি ঝরছে না ওর। বুকের কাছে নীলের ওপর সাদা রঙা কুচি ফুলের একটা কামিজ দুই হাতে জড়িয়ে রেখে আছে সাফওয়ান, যার গলার দিকটাতে মুখ লুকিয়ে শুয়ে আছে ও। কামিজটা থেকে ওর রিমুর গায়ের গন্ধ আসছে। গত দুদিন ধরে নাওয়া খাওয়া কিছুই না করে এই কামিজটাকে সম্বল করে এখানেই পড়ে আছে ও। কাবার্ডের ওপাশে কিচেন থেকে মাংস পচা গন্ধ আসছে। সেদিনের সেই গরুর মাংস সেখানেই সেভাবে রাখা আছে এতদিন ধরে। পোকা কিলবিল করছে তাতে। এত তীব্র গন্ধের মাঝেও নির্দ্বিধায় শুয়ে আছে ও। এই ল্যাব থেকে ওর আর বের হবার কোনো ইচ্ছে নেই। ওপরের দুনিয়াটা ওর কাছে নিমের থেকেও তেতো লাগছে এখন। রুমাইশা যে ওকে এই সামান্য কারণে ভুল বুঝে এভাবে নিরুদ্দেশ হয়ে যাবে, সেটা ও কিছুতেই মেনে নিতে পারছে না। খানিকক্ষণ পর ওর ল্যাবের দরজার কাছটাতে শব্দ হলো কয়েকবার। কেউ ল্যাবের লোহার দরজাটার ওপর দুমদাম শব্দ করছে। সাফওয়ান চোখ মেলে তাকালো। শব্দটা আরও জোরে হচ্ছে এখন, কিন্তু সেটাকে পুরোপুরি উপেক্ষা করলো সাফওয়ান। আগের মতো করেই পড়ে রইল বিছানায়। কিন্তু শব্দটা না কমে গিয়ে আরও জোরালো হলো। কেউ যেন ভেঙে ফেলতে চাইছে ল্যাবের দরজাটা। ধাতব শব্দে ল্যাবের ভেতরটা ভরে উঠেছে। বিরক্ত হয়ে সাফওয়ান ওর দুর্বল শরীরটা টেনে উঠল বিছানা থেকে। তারপর শব্দের উৎপত্তি স্থলটা দেখতে ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে ল্যাবের দরজাটা খুলল। মাংস পচা গন্ধটা বদ্ধ জায়গায় থেকে খোলা বাতাসে এসে অনেকখানি ক্ষীণ হয়ে এলো। দরজা খুলতে সাফিনকে হুড়মুড়িয়ে পড়তে দেখল সাফওয়ান। সাফওয়ানকে দেখে সাফিন উত্তেজিত গলায় বলল, ভাইয়া, রুমি আপু। আপুকে আমরা দেখেছি এই জঙ্গলের ভেতর। পালিয়ে গিয়েছে আমরা কাছে যেতেই। হরিণার বিলের দিকে গিয়েছে সম্ভবত। রুমি নামটা শুনেই যেন সাফওয়ানের সমস্ত শরীরে বিদ্যুৎ খেলে গেল। ওর মস্তিষ্ক যেন হঠাৎ করে দপ করে জ্বলে উঠল, সচল হলো। নিজের দুর্বল শরীরের সমস্ত শক্তি একত্র করে ও ছুটল পূর্ব দিকে। পায়ে জুতো নেই ওর। ছুটতে ছুটতে জঙ্গলের মাটিতে পড়ে থাকা সূচালো কাটার কয়েকটা ঢুকে গেল ওর পায়ের ভেতর। তালকুল হারিয়ে ছুটতে ছুটতে কতগুলো গাছের সাথে ও বাড়িও খেলো তার হিসাব নেই। কিন্তু সেদিকে ভুরুক্ষেপ নেই সাফওয়ানের। ও ঊর্ধ্বশ্বাসে ছুটছে। ও রিমুকে যদি পেয়ে যায় একটিবারের জন্য, আর কখনোই রিমুকে কাছছাড়া করবে না ও, সামান্য একটা মুহূর্তের জন্যও না। ছুটতে ছুটতে জঙ্গলের চারিদিকে নিজের উজ্জ্বল দৃষ্টি দিয়ে রুমাইশাকে খুঁজতে থাকলো সাফওয়ান। ঠিক কতক্ষণ ধরে ও ছুটলো তা জানা নেই ওর। ছুটতে ছুটতে একসময় জঙ্গলের গাছপালার ফাঁক দিয়ে হরিণার বিলের পানির ওপর পড়া চাঁদের আলোর খলবলানোর প্রতিচ্ছবি দেখতে পেল ও। আর তারপরে জঙ্গল ঠেলে ও চলে এলো হরিণার বিলের ধারে। নেই রিমু, কোথাও নেই। ওর রিমু এই জঙ্গলেই আছে, ওর একদম কাছে। কিন্তু ওর থেকে দূরে সরে থেকে ওকে শাস্তি দিতে চাইছে। এমন কেন করছে রিমু? কিসের শাস্তি দিচ্ছে ও? সাফওয়ান যা করেছে, যা লুকিয়েছে, সব তো ওকে নিজের করে পাওয়ার জন্য। ওর যেটুকু স্বার্থ, যে সবটুকুই তো রিমুকে পাওয়ার জন্য, এছাড়া আর কিছুই না। কিন্তু কে বোঝাবে ওই পাগলি মেয়েটাকে? সে তো নিজের মতো করে ভুল বুঝে নিয়ে অভিমান করে হারিয়ে গেছে, আর সাফওয়ানের জন্য রেখে গেছে এক বুক হতাশা। ধীর পায়ে বিলের পাড় থেকে নেমে বিলের ভেতরের দিকে এগিয়ে গেল সাফওয়ান। কাদামাটির ওপর হাঁটু ভেঙে বসে পড়ল ও। কোথাও নেই রিমু। এই বিলের ধারে একদিন ওর রিমুকে দেখে ও প্রথম ঝাটকা খেয়েছিল। এই বিলের ধারেই ও করেছিল ওর প্রথম চুমুর নিবেদন। প্রথমবারের মতো পুচকে থেকে বড় হয়ে যাওয়া রুমাইশাকে কোলের ভেতর নিয়েছিল ও 18 বছর পর। সেই দিনের সমস্ত স্মৃতি আজ সাফওয়ানের চোখের পাতায় ভাসছে। রুমাইশার সেই ভেজা লম্বা চুল, ঢোলা গেঞ্জি, যার ভেতর দিয়ে উঁকি মারছিল ওর ফর্সা কাঁধ, ওর নরম তুলতুলে গলার ওপর সাফওয়ানের আঙুলের ছাপ, লাল রঙা ছাপ, সেই ভয়ে দুরু দুরু করা বুক, সেই ভীত সন্তস্ত চাহনি, সাফওয়ানের মুখের দিকে না তাকাতে চাওয়ার আপ্রাণ চেষ্টা, সব সব মনে পড়ে গেল সাফওয়ানের। ডুকরে কেঁদে উঠল ও। বুক ফেটে আর্তনাদ বের হয়ে এলো ওর। আকাশের দিকে তাকিয়ে আত্মচিৎকার দিল ও। তারপর হাউমাউ করে লুটিয়ে পড়ল বিলের ধারের কাদামাটিতে। সাফিন আর রাফসানও রুমিকে খুঁজতে বিলের দিকে আসতে লাগলো। রাফসানের চোখ দুইটা সতর্ক, যদি আর আরেকটি বারের জন্য রুমির সে উজ্জ্বল চোখ জোড়ার হদিশ পাওয়া যায়। কিন্তু এত সাবধানী নজরেও কিছুই বাঁধল না। সাফিনও সতর্ক দৃষ্টিতে চারিদিকে নজর বুলিয়ে যাচ্ছে, কিন্তু ওর মাথায় শুধু ঘুরছে রুমাইশার সেই জলজলে চোখ জোড়া। হাঁটতে হাঁটতে ও সাফওয়ানকে জিজ্ঞেস করলো, ভাইয়া,
রুমি আপুর চোখ জোড়াও সাফওয়ান ভাইয়ের মতো হয়ে গেল কিভাবে? আমরা তো কিছুই টের পেলাম না। আপু নিখোঁজ হওয়ার আগের দিনও তো স্বাভাবিক দেখেছিলাম, তাহলে কি হলো হঠাৎ? রাফসান শাফিনের কথায় সায় মানল, তারপর হতাশার সুরে বলল, আমিও কিছু বুঝতে পারছি না রে শাফিন, আমিও এসবের কিছুই জানি না। এর উত্তর একমাত্র সাফওয়ান দিতে পারবে। আমার প্রাণের রুমির অবস্থা এমন হবে জানলে আমি কখনোই সাফওয়ানের কাছে ওকে দিতাম না। আমি ওকে সাবধান করেছিলাম যে ও যেন ওর জীবনের সাথে আমার রুমিকে না জড়ায়, কিন্তু আমার কথা শোনেনিও। রুমিকে ও নিজের করে ছেড়েছে, আর এখন তার পরিণতি নিজের চোখে দেখছেও। আমার বোনটা যে আজ ঘর ছাড়া, আমার মাটা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে, আমার বাবা হাই প্রেশারের রুগী। মেয়ের শোকে তার কখন যে কি হয়ে যায় আল্লাহ জানে। আমার পুরো পরিবারটাই আজ যেন বিচ্ছিন্ন হয়ে গেছে। মনে হচ্ছে যেন সে 18 বছর আগেকার পরিস্থিতিটা আমার চোখের সামনে আবার কেউ রিপ্লে করছে। আমি যদি বাড়িতে কোনো একজনকে বলি আমার রুমির এই হালের কথা, তাহলে কি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এতবার করে সাবধান করেছিলাম আমি সাফওয়ানকে, কিন্তু ও শোনেনি আমার কথা। শাফিন নিজের ভাইয়ের বিরুদ্ধে বলা কথাগুলো নিতে পারল না, গম্ভীর হয়ে গেল ও। হ্যাঁ, ওর ভাইয়ের দোষ আছে, ওর ভাই অপরাধ করেছে, কিন্তু সাফওয়ান ভাই এর করা সমস্ত অপরাধ শুধু রুমি আপুকে পাওয়ার জন্য। জেদ খাটিয়ে রুমি আপুকে নিজের করেছে ঠিকই, কিন্তু তাদের ভেতর কখনোই ভালোবাসার কমতি ছিল না। সাফওয়ান যতটা ভালোবাসা রুমি আপুকে দিয়েছে ততটা ভালোবাসা আর কেউ রুমিকে দিতে পারবে না, সেটা শাফিনের দৃঢ় বিশ্বাস। গম্ভীর গলাতেই ও বলল, এসব বলে এখন লাভ কি ভাইয়া? সাফওয়ান ভাইয়া রুমি আপুকে কতটা ভালোবাসে সেটা তুমি আমি সহ বাড়ির সকলেই জানে। সাফওয়ান ভাইয়া জেনে শুনে কখনোই যে রুমি আপুর ক্ষতি করবে না সেটা তুমি বেশ ভালো করেই জানো। হয়তো তাদের ভেতরে এমন কিছু আছে যেটা আমরা জানি না, তাই না জেনে শুনে এভাবে মন্তব্য করা ঠিক না। এসব কথা না ভেবে এখন আমরা রুমি আপুকে কিভাবে খুঁজে বের করব সেটাই ভাবা উচিত। রাফসান প্রত্যুত্তরে কিছুই বলল না। ওর এখন কোনো কথা খরচ করতে ইচ্ছে করছে না, চুপচাপ হাঁটতে থাকলো। আরও কিছুক্ষণ হাঁটার পরে ওরা প্রায় বিলের ধারে চলে এলো, আর দূর থেকে ওরা শুনতে পেল সাফওয়ানের করুণ আর্তনাদ। চকিতে দুজন দুজনের দিকে তাকিয়ে ওরা ছুটল সেদিকে। আর বিলের আরও একটু কাছে যেতে ওপর থেকে ওরা দেখতে পেল কাদামাটিতে লুটিয়ে পড়া সাফওয়ানকে, কিন্তু সাফওয়ানের কাছে আসলো না ওরা, জঙ্গলের ধার ঘেঁষে দাঁড়িয়ে রইল। শাফিন একবার যেতে চাইলেও রাফসান যেতে দিল না, সাফওয়ানকে ছেড়ে দিল ওর মতো করে। সাফওয়ান কাদামাটিতে লুটিয়ে উচ্চস্বরে বিলাপ করছে, ফিরে আয় রে রিমু, আমার সব খালি হয়ে গেছে রে রিমু, কোথাও কিছু নেই, আমার সব ফাঁকা হয়ে গেছে, আমার কাছে ফিরে আয় একটিবার। আমি আর কখনোই ধমকাবো না, কিছুই বলবো না, আর কোনো দিনও না। সব কিছু ছেড়ে দিব আমি, সব সব কিছুই চাই না আমার, শুধু তুই ফিরে আয়। আমি স্বার্থপর নই রে, আমি শুধু তোর জন্য স্বার্থপর, আমার শুধু তোকে চাই, আর কিচ্ছুটি চাই না আমার, শুধু তুই ফিরে আয়। সাফওয়ানের এমন আকুতিপূর্ণ আর্তনাদে রাফসানের চোখ দুইটা পানিতে পূর্ণ হয়ে এলো। রুমাইশার মুখটা চোখের সামনে ভেসে উঠতে কান্নার শব্দ ঠেকতেই মুখের ওপর হাত চেপে ধরল। চাঁদের আলোয় সাফওয়ানকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সাফওয়ানের সেই বিশাল দেহটা লিকলিকে হয়ে গেছে, হাড় ছাড়া আর কিছুই যেন দেখা যাচ্ছে না। সাফওয়ানের থেকে চোখ ফিরিয়ে নিল রাফসান। সাফওয়ানকে এই অবস্থায় দেখতে পারছে না ও। সেই বিশাল দেহী কর্কশ কণ্ঠের গম্ভীর আর উঁচু ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষটার এত করুণ অবস্থা হবে তা স্বপ্নেও ভাবেনি। শাফিন এখনও তাকিয়ে আছে ওর ভাইয়ের দিকে। মাটিতে লুটিয়ে পড়ে থাকা সাফওয়ানের পিঠের মেরুদণ্ডের হাড় আর পাঁজরগুলো যেন চামড়া ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। শাফিন সেদিকে তাকিয়ে শতোক্তি করল, আহ আপু, তুমি যদি একটিবার দেখতে তোমাকে ছাড়া সেই শক্ত খলসের কঠোর লোকটা কেমন আছে, তাহলে তুমি এক্ষুনি ছুটে চলে আসতে আপু। তুমি দেখলে না আপু, তুমি দেখলে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি মাঝে মাঝে অনেক বেশি পটল তুলছি আর কি, কারণ কারণ কি আর বলবো না, বাদ সব কিছু বাদ। ভিডিওতে যদি এখনও লাইক কমেন্ট শেয়ার না করে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যদি তোমার ইচ্ছা করে, আর না হলে থাক। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ইচ্ছা করে, আর না হলে থাক, ঠিক আছে? আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।